ওকে। গুড ইভিনিং আবার সবাইকে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণ। আমরা লাস্ট সেশনে শিখেছিলাম যে কিভাবে কাউকে নন জাজমেন্টালি অর্থাৎ মূল্যায়ন ছাড়া কথা বলা যায়, কম্প্যারিজন যে মানুষের ক্ষতি করে সেটা যেন না করি সেটা আমরা শিখেছি। তারপর আমরা শিখেছিলাম যে কিভাবে লেভেলিং না করে আমরা কথা বলতে পারি। আজ আমরা যেটা শিখব সেটি হচ্ছে মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণ, অর্থাৎ নন জাজমেন্টাল হওয়া কিভাবে যায়। কোনো ধরনের কি বলবো, পিওর অবজারভেশনের মধ্য দিয়ে নন জাজমেন্টাল হওয়া সেটা আমরা শিখব। বরাবরের মতোই যেহেতু প্রতিবারই নতুন নতুন লোক অংশগ্রহণ করে, তাই আমার পরিচয় দিচ্ছি। আমার নাম সিস্টার গ্লোরিয়া রোজারিও। আমার সংঘের নাম আওয়ার লেডি অফ সরোস। থাকি বসুন্ধরাতে। আর পেশাগত পরিচয় হচ্ছে হিলিং হার্ট কাউন্সিলিং ইউনিট। এটা আমাদের একটি সেবা প্রতিষ্ঠান যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। এই হিলিং হার্ট প্রতিষ্ঠিত হয় 2010 খ্রিস্টাব্দে। আমরা মূলত ট্রেনিং এবং তার মানে যে মানসিক স্বাস্থ্য সেবা যারা দেবে, বিশেষ করে কাউন্সিলিং সাইকোলজিতে যারা অবদান রাখবে, কাউন্সিলরদেরকে ট্রেনিং দিয়ে থাকি। সে সাথে কাউন্সিলিং সেবা আমরা দিয়ে থাকি। আমাদের বেশ বড় টিম আছে কাউন্সিলিং সেবা দেওয়ার জন্য। যদি আপনাদের আশেপাশে কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের হিলিং হার্টে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার হিলিং হার্ট থেকে একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, যেখানে সচেতনামূলক অনেক ভিডিও আমরা দেই, লেখা দেই। এই লেখা এবং ভিডিও দেখে আমরা অনেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে পারি। তাই আপনারা দয়া করে দেখবেন এবং অন্যদেরকেও সেই ভিডিও এবং লেখাগুলো শেয়ার করে দেবেন। কাউন্সিলিং মনোবিজ্ঞানে আমাদের বেশ অবদান রয়েছে। যখন আমি 2010 থেকে কাজ শুরু করি, তখনই দেখি যে কাউন্সিলিং মনোবিজ্ঞানে, তার মানে হচ্ছে এটা যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বা ইন্টারভেনশন সহ বইয়ের বেশ অভাব। তাই জেমস সিমন দাস এবং আমার যৌথ উদ্যোগে 4টি বই লিখি। একটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন। আমাদের দ্বিতীয় বই মনোবিজ্ঞান চর্চা, এবং আমাদের কাউন্সিলিং দক্ষতা নামে একটি বই আছে, এবং দাম্পত্য কাউন্সিলিং। প্রত্যেকটি বই হচ্ছে ইন্টারভেনশন বেসিস, এবং কাউন্সিলিং দক্ষতাটা হচ্ছে যে কাউন্সিলিং সেবা প্রদানের ক্ষেত্রে কি কি ধাপ, কি কি মাইক্রো স্কিল ব্যবহার করতে হয় সেগুলো এই বইয়ের মধ্যে আছে। তাহলে বইয়ের পাশাপাশি আমাদের দুটো ট্রেনিং এর এখন অ্যাড দেওয়া আছে। একটি শুরু হবে 1 আগস্ট থেকে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর চিলড্রেন, সিবিটি ফর চিলড্রেন। এটি হবে আগস্টের 1 তারিখ থেকে অক্টোবর, এই 2 মাস। সেপ্টেম্বর স্কিপ থাকবে, কারণ আমার একটা প্রোগ্রাম আছে, সেটা নিয়ে আমি ব্যস্ত থাকবো। এবং আরেকটি ট্রেনিং হচ্ছে অফলাইনে, সেটা হচ্ছে বেসিক অ্যান্ড অ্যাডভান্স কাউন্সিলিং স্কিলস অ্যান্ড প্রসেস। এটি শুরু হবে আগস্টের 2 তারিখ থেকে। যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন বা আপনাদের বন্ধু বান্ধব, তাদের সাথে এই তথ্য শেয়ার করতে পারেন, এবং এখনো সময় আছে রেজিস্ট্রেশন করার। তো এ হচ্ছে আমার ব্যক্তিগত এবং পেশাগত পরিচয়। এখন যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মূল্যায়ন ব্যতীত পর্যবেক্ষণ। তবে এই টপিক নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে লাস্ট টাইম লক্ষ্য করেছি যে আহ, অনেকেই গ্রুপ ওয়ার্কের সময় লিভ নিয়েছেন। আমি আজ আপনাদের অনুরোধ করছি আপনারা গ্রুপ ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্কের পরেও থাকবেন যতক্ষণ না পর্যন্ত ট্রেনিংটা শেষ হয়।
কারণ গ্রুপ ওয়ার্কের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারি, যাচাই করতে পারি যে আমরা কতটুকু শিখতে পেরেছি। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের মধ্যে কারো যদি সোশ্যাল অ্যাংজাইটি থাকে, তার মানে মানুষের সাথে কথা বলতে বা গ্রুপে কথা বলতে লজ্জা লাগে, তাহলে এটাও আমরা ওভারকাম করতে পারবো এই প্র্যাকটিসের মধ্য দিয়ে। এবং সেখানে কেউ যদি আমরা কথা বলতে না চাই, সেটাও আমরা গ্রুপে বলতে পারি যে আমি কথা বলতে কমফোর্টেবল ফিল করছি না, তাই যদি আমি শুধু যদি নীরব দর্শক হিসেবে থাকতে পারি, তাহলে সে অনুমতি চাচ্ছি। এইভাবে আপনার কি করতে পারেন, সোশ্যাল স্কিল ডেভেলপ করতে পারেন। তাহলে এখানে আপনার শুধু এই নন ভায়োলেন্ট কমিউনিকেশন শেখা এটাই না, এছাড়াও আপনি সামাজিক দক্ষতা এবং আপনার সোশ্যাল অ্যাংজাইটি ওভারকাম করার জন্য আপনি এখানে কাজ করতে পারেন। সে সাথে গ্রুপে যে আলোচনাগুলো হয় সেখান থেকে অনেক ভালো কিছু বের হয়ে আসে। তাহলে আপনাদের নিজেদের মেধা, আপনাদের নিজেদের যে মনন, সেটা আপনি এখানে প্রকাশ করতে পারবেন এবং একে অপরকে সাহায্য করতে পারেন। কারণ আমি যখন ব্যাখ্যা করি, এই ব্যাখ্যাটা অনেকেই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বা দৃষ্টিকোণ থেকে আপনারা সেটা পর্যবেক্ষণ করেন এবং অনুধাবন করেন। সেক্ষেত্রে আপনাদের ভিতর থেকেও অনেক সুন্দর জিনিস বের হয়ে আসে, যেটা আমরা সবাই একত্রে আসলে সহভাগিতা করতে চাই এবং সেটাই আমরা অংশীদারিত্ব চাচ্ছি। তাই আমি আপনাদের প্রত্যেককে বিনীত অনুরোধ করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রেনিংটা শেষ হয়। এখন আমরা আসি মূল্যায়ন ব্যতীত পর্যবেক্ষণ। মূল্যায়ন শব্দটা যখন আমরা বলি, তখনই আমরা কি বলি, একটা শব্দ বলে যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা কোনো একটা বিষয়ের উপর মূল্য আরোপ করা, মূল্য দেওয়া, কোনো একটা দাঁড়িপাল্লার মধ্যে একটা মূল্য দেওয়া দেওয়া। তার মানে হচ্ছে যখন আমরা কোনো ভুল বা সঠিক এই ধরনের তকমা লাগাই, কিংবা কোনো ধরনের বিচার বিশ্লেষণ করি, যেমন এটা সুন্দর, এটা খারাপ, তুমি অলস, তুমি চতুর, তুমি দ্রুত অধূর্ত, একবারে দেখা দাও। তুমি আহ কি বলবো বেয়াদব, এই ধরনের যে মূল্য আরোপ করি, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ, তখন তার মানে কি আমরা ব্যবহার করছি বিশেষণ, অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। কিন্তু যখনই আমরা এই অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তখনই দেখি আমরা কষ্ট পাই এবং একে অন্যে কষ্ট পাই। তাহলে এই অ্যাডজেক্টিভ ব্যবহার না করে, অর্থাৎ মূল্যায়ন ছাড়াই, কোনো মূল্য আরোপ ছাড়াই কিভাবে শুধুমাত্র পর্যবেক্ষণ করতে পারি এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে চমৎকারভাবে আমাদের নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, সেটা আমরা শিখব। তাহলে আসলে মূল্যায়ন ব্যতীত আলোচনা বা কথোপকথন আসলেই চমকপ্রদ। এবং এই ধরনের কথাবার্তাকে কি বলা হয়, সৌহার্দ্যপূর্ণ সংলাপ বা সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা, কথোপকথন। যেমন আপনি যদি এরকম পরিবারে গিয়ে যদি এরকম বলেন যে ধরেন আপনি একজন জব হোল্ডার, সারাদিন কাজ করে এসেছেন, বাইরে থেকে আসছেন, এবং আপনার স্ত্রীকে আপনি বলছেন তুমি সারাদিন অলস মতো বসে আছো, তুমি দেখতে পাচ্ছ না যে আমি এত কষ্ট করে কাজ করে আসছি, তুমি কি আমাকে 1 গ্লাস পানি দিতে পারো? এই যে তুমি অলসের মতো বসে আছো, এটা কি হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে এবং নেগেটিভলি মূল্যায়ন করা হচ্ছে। ইটস নট পজিটিভ ওয়ার্ড। অলসের মতো বসে আছো, এতে কিন্তু আপনার স্ত্রী কষ্ট পাবে। আরেকটা উদাহরণ দিতে পারি, যদি আপনি যদি দেখেন সন্তান আহ খেলাধুলা করছে এবং খেলাধুলা করে জিনিসগুলো গুছিয়ে রাখছে না, আপনি কয়েকবার তাকে অনুরোধ করেছেন গুছানোর জন্য, সে কিন্তু করছে না। আর তখন আপনি তাকে যদি এইভাবে কথা বলেন যে তুমি কি বেয়াদবের মতো কাজ করছো, তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে, বেয়াদব। তার মানে আমি কি করছি, মূল্য আরোপ করছি, মূল্যায়ন করছি, তার কোনো পর্যবেক্ষণ করছি না। তাহলে এই ধরনের মূল্যায়ন
কথোপকথন বা আলোচনা মানুষকে আঘাত দেয়, কষ্ট দেয়। আর কারো মাইক, আমি কি রিকোয়েস্ট করতে পারি মাইকটা অফ করার জন্য? আজিজা এবং রাব্বি হাওলাদার মাইক অফ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করব, যে এই যে কাউকে যদি আমরা বিশেষণ লাগাই তাহলে সে ব্যক্তিটা কষ্ট পায়, যদি আমরা সে মূল্যটা হয় নেগেটিভ বিশেষণ। আর কাউকে যদি আমরা পজিটিভলি বলি যে তুমি দেখতে খুবই সুন্দরী, তুমি খুব হ্যান্ডসাম, তুমি তো অত্যন্ত পরিপাটি লোক, যদি পজিটিভ মূল্য আরোপ করি বা মূল্যায়ন করি তাহলে মানুষ খুশি হয়, তাহলে সেটা হয়ে যায় কি এক ধরনের অ্যাপ্রিসিয়েশন, অ্যাফার্মেশন। তাহলে আমরা দুক্ষেত্রেই যদি আমরা কি মূল্যায়ন ব্যতীত শুধু পর্যবেক্ষণটা করতে পারি তাহলে ভালো হয়, এবং সেটাই আমরা শিখব। ভারতীয় একজন দার্শনিক যার নাম হচ্ছে জে কৃষ্ণমূর্তি, তিনি বলেছেন যে দ্য এবিলিটি টু অবজার্ভ উইদাউট ইভালুয়েটিং ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স। বাংলা যদি আমরা বলি যে তিনি বলেছেন মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণের ক্ষমতা বুদ্ধিমত্তার সর্বোচ্চ রূপ। তার মানে আমরা যখন কাউকে মূল্যায়ন ছাড়া কথাবার্তা বলি, তারকে পর্যবেক্ষণের মধ্যে কথা বলি, তাহলে সে ব্যক্তিটা যে মেসেজ পাওয়ার কথা সেটা সে পায়। এখনো হয়তো বা আপনারা আমার কথাটা বুঝতে পারছেন না, কিন্তু আরো একটু উদাহরণ দিব যেন আমরা এটার ভিতরে গভীরে ঢুকতে পারি। তাহলে আমরা যে বলছি যে মূল্যায়ন এবং পর্যবেক্ষণ, তাহলে মূল্যায়ন অলরেডি বলেছি যে মূল্য আরোপ করা, অ্যাডজেক্টিভ ব্যবহার করা, কাউকে লেভেলিং করে মূল্য আরোপ করা। তাহলে পর্যবেক্ষণটা কি? পর্যবেক্ষণটা হচ্ছে কোনো ধরনের বিচার ব্যতীত আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এর সাহায্যে পরিবেশে যা দেখি, শুনি এবং অনুভব করি তাই পর্যবেক্ষণ। তার মানে আমি যদি এখন বলি, আপনি যদি আপনার ঘরের দিকে তাকান, আমি আমার রুমের দিকে তাকাচ্ছি, আমার রুমের দিকে তাকিয়ে যেটা দেখছি যে এই যে আমার এখানে একটা বোর্ড আছে পেছনের দিকে, এই বোর্ডে একটি মস্তিষ্কের ছবি দেখতে পাচ্ছি এবং তার পাশে কিছু ফুল এবং পাতাও রয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি যেমন আহ, আমি দেখতে পাচ্ছি কে একজন তার পা নাড়াচ্ছে, তাহলে আমি চোখ দিয়ে ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি। তাহলে যেটা অবজেক্টিভলি যেটা দেখি সেটাই পর্যবেক্ষণ। আপনাকে যদি এখন আপনি যদি ঘরে দেখেন অবজেক্টিভলি কি দেখছেন? আমি আরো দেখছি আমার সামনে একটা বুক শেলফ, সেখানে প্রায় 100টার মতো বই আছে। আমার সামনে একটা ল্যাম্প আছে, একটা মোবাইল আছে, একটা ইয়ে আছে, পেন ড্রাইভ আছে। তাহলে আমি কি করছি? যা আমি দেখতে পাচ্ছি সেটাই বর্ণনা করছি। কিন্তু আপনি যদি ধরেন কথার কথা ঘরে এসে যদি বলেন যে সন্তান স্কুল থেকে এসে সে জুতাগুলো ছড়িয়ে রেখেছে, যে দরজার কাছে জুতা, ওইখানে মোজা, আর বিছানার ওপর কি হচ্ছে শার্ট বা গেঞ্জি, ফ্লোরের উপর ব্যাগ। এখন আপনি যদি এসে তাকে বলেন এই তুমি স্কুল থেকে আসছো, তুমি এই ঘরে তো অগোছালো রেখেছো কেন? তার মানে যখন আপনি এই শব্দটা বলেন অগোছালো রেখেছো কেন, তাহলে এটাই হচ্ছে কি মূল্যায়ন করা। তাহলে আমি যদি পর্যবেক্ষণ করতে চাই তাহলে আমি কি বলবো? আপনি তখন বলবে যে বাবা তুমি স্কুল থেকে আসছো, এসে দেখছো যে তুমি তোমার জুতাটা দরজার কাছে রেখে দিয়েছো, মোজাটা ফ্লোরে রেখেছো, ব্যাগটা বিছানার কাছে রেখেছো। এতে অনেক কাজ বেড়ে গেছে সব। তাহলে আপনি কি করছেন? প্রত্যেকটা আইডেন্টিফাই করে সেগুলো আপনি বলছেন। তাহলে এটাই হচ্ছে পর্যবেক্ষণ। যখন আমরা বলি তুমি অগোছালো রাখছো, তুমি ঘরটা নোংরা রাখছো, তখনই কি হচ্ছে? এটা হচ্ছে কি মূল্যায়ন করা। তাহলে আমরা মূল্যায়ন ব্যতীত পর্যবেক্ষণ করার চেষ্টা করব। বিশেষভাবে আমরা এই দক্ষতাটা ব্যবহার করব তখনই যখন আমরা কাউকে কোনো ধরনের নির্দেশনা দেই কিংবা কাউকে কোনো ধরনের আম, সংশোধন দেই।
কারণ এটাও এক ধরনের পদ্ধতি যেটার মধ্য দিয়ে আমাদের নিজেদের চাহিদা, আমাদের প্রত্যাশা অন্যের কাছে প্রকাশ করে। আরেকটু যদি আমরা ডিপে যাই মূল্যায়ন সম্পর্কে, তাহলে আমরা বলছি যে যে উদাহরণগুলো আপনাদেরকে দিয়েছি এই জিনিসগুলোই আমি আবার একটুখানি রিপিট করব। তাহলে মূল্যায়ন বলতে আমরা বুঝি কোনো কিছুতে মূল্য আরোপ করা। কোনো, এটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো অবস্থা। তার মানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। যেমন এই ক্লাসরুমটি খুবই সুন্দর, এই ক্লাসরুমটি খুবই গোছানো, এই টেবিলটি খুবই পরিপাটি, পেছনের বোর্ডের ফুলগুলো দেখতে ভালো লাগছে না, তুমি তো অলস। তাহলে এই যে যদি আমরা পজিটিভ, যেটা আমি বলেছি আপনাদেরকে, পজিটিভলি যদি আমরা বলি, মূল্যায়ন করি, তাহলে সেটা অ্যাপ্রিসিয়েশন বোঝায়। নেগেটিভ মূল্যায়ন করে তখন আমরা কষ্ট পাই, বিরক্ত হই, রেগে যাই। কি কারণে, আসলে কেন মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু শুরুতেই মূল্যায়ন করে বসি, তখন আমাদের দেখা ও চিন্তা ভাবনার সীমানা সংকীর্ণ হয়ে আসে। তার মানে আমরা যদি শুধু বলি ভালো এবং মন্দ, ও আমরা যদি একটা সুন্দর একটা সিনারির সামনে গিয়ে বলি, ও সিনারিটা তো চমৎকার, খুবই সুন্দর, এই যদি সুন্দর বা চমৎকার বা যদি বলি খুবই আগলি, তাহলে কি হয়, আমাদের চিন্তা ভাবনাটা সংকীর্ণ হয়ে যায়। তার মানে সেই সিনারিতে কি কি আছে, হয়তো বা একটা পাহাড়, সেখানে গাছ আছে, পানি আছে, সেখানে লেকের মধ্যে পানি, পানির পাশে হয়তো বা দুটি ভেড়া আছে, তাহলে কি হয়, আমাদের চিন্তা ভাবনা প্রসার প্রসারিত হয়। আমাদের দেখার যে পারসেপশন সেটাও খুব কি বল নিখুঁত হয়। কিন্তু যখনই আমরা মূল্যায়ন করে বসি, তখন আমরা কি, এটা সংকীর্ণ হয়ে আসে। তার মানে আপনি যদি আপনার সন্তানকে যদি বলেন যে, ও তুমি আমার কথা শোনো না, তুমি একটা বেয়াদব, এই কথা বেয়াদব শব্দটা এটা বললে আসলে আপনার চিন্তা ভাবনা বা আপনার চাহিদা সন্তানের কাছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। তাহলে সেটা প্রকাশ করে যে আপনাকে বলতে হবে সন্তানকে, দেখো, তোমাকে আমি 3বার রিকোয়েস্ট করেছি বইগুলো গুছিয়ে রাখার জন্য, তুমি গুছিয়ে রাখোনি, সেই জন্য আমি আসলে এখন খুবই আমার রাগ হচ্ছে। তাহলে তোমাকে যদি আমি কোনো কিছু রিকোয়েস্ট করি, তুমি দয়া করে কি শুনবে? তাহলে উল্লেখ করবেন যে আপনি 3বার তার কাছে অনুরোধ করেছেন। কিন্তু আপনি যদি বলেন বেয়াদব, তখন সেও কষ্ট পাবে, রেগে যাবে, এবং সে কি করবে, আর জেদ করবে, জেদ করে সে কি করবে, আপনার কথাটা শুনবে না। যেমন আমার গতকালকে আমার একজন ক্লায়েন্ট আসছিলেন, 16 বছরের ছেলে, উনি দেশের বাইরে থেকে আসছেন। তো ওখানে কাউন্সিলর কাউন্সিলের কাছে যাচ্ছিলেন না, তা এখানে এসে আমার এখানে নিয়ে এসেছেন। তো সেখানে সন্তানকে কি কারণে নিয়ে আসছে, বলছে যে আমার সন্তানকে নিয়ে আসি কারণ সন্তান কোনো কথা শুনে না, আহ, এবং মুখে মুখে তর্ক করে, সারাদিন গেম খেলে, এবং এমনকি তার ভাইকেও মারে। তো এই ধরনের আচরণ, এবং স্কুলেও যেতে চায় না সে, A2-তে পড়ে, কিন্তু সে যেতে চাচ্ছে না। যখন আমি তার সন্তানের সাথে, 16 বছরের সন্তানের সাথে কথা বললাম, তখন মানে একটু সময় লেগেছে কথা বুঝাইতে, কারণ উনি যেহেতু দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন, ইংলিশও বলতে চাচ্ছেন না আমার সাথে, আবার বাংলা খুব ভেঙে ভেঙে বলছেন। তার মানে সে যেটা উনি বলেছেন যে আমার কষ্ট লাগে, কারণ হচ্ছে আমার মা সবসময় আমাকে বেয়াদব বলে, এবং আমাকে শুধু কম্পেয়ার করে ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই অনেক স্মার্ট, সে ভালো রেজাল্ট করে, আমি করি না, শুধু ওকে বলে ও ভালো রেজাল্ট করে, তুমি কেন করো না। তাহলে দেখেন, এটা থেকে তার মধ্যে এই বিষণ্ণতা এবং অ্যাংজাইটি দুটোই ডেভেলপ করেছে, এবং তার মধ্যে প্রচন্ড জেদ, রাগ এবং জেদ এটার জন্মগ্রহণ করেছে। কারণ মা দুটো কাজ করছে, একটা হচ্ছে কম্পেয়ার করছে, আর এটা তাকে মূল্যায়ন করছে যে তুমি বেয়াদব, তুমি কথা শোনো না। যখন মায়ের মায়ের সাথে আলাদা করে কথা বললাম যে আসলে আপনার সন্তানের সমস্যাটা কোথায়, যদি একটুখানি বলেন আপনি কি কারণে মনে হচ্ছে আপনার সন্তানের কাউন্সিলিং লাগবে, তখন বলছে যে এই ব্যাপার।
তখন আমি তাকে জিজ্ঞেস করছি, আপনি কি সন্তানকে কম্পেয়ার করেন? বলছে হ্যাঁ করি। কারণ ছোট ছেলে অনেক ভালো, অনেক স্মার্ট, ভালো রেজাল্ট করে, কিন্তু আমার বড় ছেলে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। তখন জিজ্ঞেস করলাম কম্পেয়ার কি কারণে করেন? তখন উনি বলছেন যে আমি তো ওর ভালোর জন্যই করি। হ্যাঁ, কথাটা আসলে সত্য। সত্য মানে হচ্ছে আমাদের বেশিরভাগ পিতামাতা বা ভাই বোন আমাদেরকে কম্পেয়ার করে, মনে করে কম্পেয়ার করলে, লজ্জা দিলে বুঝি ও উৎসাহ নিয়ে আরো ভালোভাবে পড়াশোনা করবে বা কাজটি করবে। আসলে আমাদের যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু ভুল। কম্পেয়ার করলে অন্য ব্যক্তির মধ্যে হীনমন্যতা তৈরি হয়, লো সেলফ এস্টিম, এবং রাগ এবং জেদ তৈরি হয়। তাহলে আমরা কম্পেয়ার না করে, লেভেলিং না করে, বেয়াদব না বলে, আমরা কোন আচরণটা আমরা পছন্দ করি না সেটা আমরা স্পষ্টভাবে বলবো। এক্ষেত্রে তার মা বলতে পারতো, বাবা তোমাকে আমি বলেছি যে আহ তুমি যদি এখন পড়াশোনা করো, 2 ঘন্টা পড়াশোনা করো, 1 ঘন্টা মোবাইল নিয়ে খেলো। কিন্তু তুমি মোবাইল নিয়ে যদি 8 ঘন্টা 9 ঘন্টা বসে থাকো, আমি খুব কষ্ট পাই, আমি খুব রাগ হয় আমার। কারণ তুমি স্কুলে শুধু যাও, স্কুল থেকে এসে পড়াশোনা না করলে পরে তুমি রেজাল্ট ভালো করবে না। তাহলে স্পষ্টভাবে মূল্যায়ন ছাড়া কোন আচরণ, কোন বিশেষ আচরণগুলো আপনার খারাপ লাগছে সেগুলো একটা একটা করে বলবেন, মানে পর্যবেক্ষণ করে বলবেন। আমি আশা করি যে আমি একটু ব্যাখ্যা করতে পেরেছি। পরে যদি প্রশ্ন থাকে, প্রশ্ন করার সুযোগ দেব। 2 নম্বর যেটা দেখেছি, আমরা কোনো ব্যক্তি বা বস্তু যেমন ঠিক সেভাবে তাকে দেখার ক্ষমতা হারিয়ে ফেলি। তার মানে আমরা যদি এই উদাহরণটা দেই, এই সন্তানকে সে যেভাবে, তার যে ট্যালেন্ট, যে যেভাবে আছে, সে সে যেটা, সেটা আমরা বুঝতে পারি না, তাকে একটা তকমা দিয়ে দিই বেয়াদব, এটা দিয়ে তাকে কি করি আমরা, তাকে তার ভিতরের ট্যালেন্ট গুলো দেখার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। আরেকটা হচ্ছে যে এতে করে আশেপাশের মানুষও আমাদের কথা বুঝতে পারে না এবং আত্মপক্ষ সমর্থন করতে শুরু করে। তার মানে এই সন্তানকে যখন বলা হয় তুমি বেয়াদব, ও বলবে আমি বেয়াদব কিসের ভিত্তিতে আমাকে বলছে বেয়াদব, আমি কি করেছি, কেন আমাকে বেয়াদব বলেছে? তাহলে আমরা কি চাচ্ছি, তাদের কাছ থেকে কি প্রত্যাশা করছি, সেটা তারা বুঝতে পারে না। আরেকটি হচ্ছে এসব কিছুর ফলে মানুষের মধ্যকার স্বাভাবিক কথাবার্তা বিঘ্নিত হয় এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাহলে এই সমস্ত কারণের জন্যই আমরা কি করব, মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণ করে কথা বলবো। তাহলে এটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণ করতে পারি? আমাদের এখানে অডিয়েন্স থেকে যদি একজন পড়েন, এখানে কি আছেন, দীপ্তিমণি আর ফাহমিদা হোসেন। দীপ্তিমণি যদি পড়েন মূল্যায়ন, আর ফাহমিদা হোসেন যদি পড়েন পর্যবেক্ষণ। একটুখানি আনমিউট করে পড়েন তো, এখানে কি বলছে? দীপ্তিমণি মূল্যায়ন, আনমিউট করে পড়েন। আনমিউট করতে পারছেন না? আচ্ছা, কি করতে পারছে? আনিসুর রহমান মূল্যায়ন এটা পড়েন, আর ফাহমিদা জি হোসেন সিস্টার। পর্যবেক্ষণ। হ্যাঁ, বাজার করার ক্ষেত্রে খুবই বাজে। শোনা যাচ্ছে না? আচ্ছা, সুমাইয়া নাজনীন হাত তুলেছে। সিস্টার শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আবার জোরে। হ্যাঁ, মূল্যায়ন। করিম সাহেব বাজার করার ক্ষেত্রে খুবই বাজে। ওকে, থ্যাংক ইউ। আর সুমাইয়া নাজনীন পড়েন দেখি পর্যবেক্ষণ। করিম সাহেব গত 3 দিন ধরে বাজার করেছেন এবং সবজিগুলো সব পচা ছিল। থ্যাংক ইউ। তাহলে আনিসুর, যদি এখানে করিম সাহেব বাজার করার ক্ষেত্রে খুবই বাজে, আপনাকে যদি বলা হয় আনিসুর আপনি বাজার করার ক্ষেত্রে অত্যন্ত বাজে, আপনার কেমন লাগবে? সেটা খুবই খারাপ লাগবে কি এবং কারণে? কষ্ট, কারণ বাজে লেগেছে। আমার কষ্ট করে বাজার করলাম কিন্তু সেটা পচা কিনলাম বা পছন্দ হয় নাই, এই কারণে। আহা, হ্যাঁ, আপনার কথাটা খুব আস্তে বোঝা যাচ্ছে। কার মাইক্রোফোন একটু বেটার, একজন বলতে পারে?
কারণ সিস্টার, এখানে পর্যবেক্ষণ ছাড়াই মূল্যায়ন করা হয়েছে প্রথমটাতে, আহা। যে কারণে এই বিষয়টা খারাপ লাগারই বিষয়। কোনো বিষয়ে বাজার করার ক্ষেত্রে খুবই বাজে। আহা। আর পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে আসলে পর্যবেক্ষণটাই প্রথমে তুলে ধরা হয়েছে, যে 3 দিন ধরে বাজার করেছে, সবজিগুলো সব পচা পড়েছে। আহা। তার মানে এখানে পর্যবেক্ষণটা হয়েছে। হ্যাঁ। ওকে, গুড। তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ, যদি পর্যবেক্ষণ করে বলা হয় তাহলে কি হয়, আমাদের খারাপ কম লাগে, তাই না? তাহলে খারাপ কম লাগে। হ্যাঁ, আমরা আরেকটুখানি দেখি। তাহলে মূল্যায়নের মাধ্যমে কথোপকথন। তাহলে কতবার বললাম মোজাটা গুছিয়ে রাখতে, তুমি কেন এত অলস? তাহলে এটা কি হচ্ছে এখানে? মূল্যায়ন। এই মূল্যায়নের মধ্যে কথা বললে তখন এখন আরেকজন উত্তর দিচ্ছে কি, তুমি আমাকে 2বার বলেছো যে তুমি অগোছালো ঘর পছন্দ করো না, এই কারণে আমি গতকাল পুরো বাসা গুছিয়েছি, আর তুমি উল্টো আমাকে অলস বলছো। আমি খুবই বিরক্ত এবং কষ্ট পাচ্ছি তোমার কথায়। আসলে যখন আমাদেরকে মূল্যায়ন করে কথা বলা হয় তখন আমরা কষ্ট পাই। তাহলে এই মূল্যায়নগুলো কি হচ্ছে? তুমি অলস, তুমি অকেজো, তুমি একটা বড় বোঝা, তুমি স্বার্থপর, এগুলো হচ্ছে মূল্যায়ন। তাহলে এগুলো শব্দ ব্যবহার করে মূল্যায়ন করে কথা বললে আমরা কষ্ট পাই এবং অন্যকে কষ্ট দেই। তাহলে এখন থেকে মূল্যায়নের মাধ্যমে কথাবার্তা না বলে আমরা কি করব? পর্যবেক্ষণের মাধ্যমে কথাবার্তা বলবো। তাহলে পর্যবেক্ষণের মাধ্যমে কথোপকথন কি? আমি দেখছি মোজাটা এখানে পড়ে আছে, তাহলে এক্স্যাক্টলি যে জিনিসটা সে দেখছে সেটাই সে বলছে। হ্যাঁ, আমিও দেখেছি, আমি এখনো গোছানোর সময় পাইনি। তাহলে ও কিন্তু এই যখন এই কথাটা বলছে যে মোজাটা এখানে পড়ে আছে, ও কিন্তু হার্ট হয় না, কষ্ট পায়নি। তাহলে সেটা সুন্দরভাবে নিতে পেরেছে। তাহলে আপনারা যদি আপনাদের নিজেদের লাইফটা একটুখানি দেখেন, দেখবেন যে কেউ যখন আপনাকে মূল্যায়ন করে কথা বলছে আপনি সেই বিষয়গুলো নিতে পারেন না। তুমি অলস, তুমি গাধা, তুমি অকেজো ঢেকি, এই ধরনের কথা আমরা মানুষগুলো নিতে পারে না, আমরা নিতে পারি না। হ্যাঁ, তুমি পারো না, কি পারি না, কোথায় আমি কোন কাজটা আমি ঠিক মতো করিনি, তোমার তোমাকে কাজ দিয়ে ভরসা করা যায় না, তুমি ভরসার একেবারে পাত্র নয়, এই কথাগুলো আমাদের কষ্ট দেয়। তাহলে ভরসার পাত্র নয় কিভাবে বলতে পারি? মূল্যায়ন ছাড়া আমরা এটা বলতে পারি যে দেখো, তোমাকে এবার নিয়ে 4বার একটা কাজ দিয়েছি, তুমি কি 4বারই কাজটি আমাকে সঠিক টাইমে, যে টাইমলাইনে দেওয়ার কথা ছিল সেই টাইমলাইনে তুমি আমাকে দিতে পারোনি। এটা হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে কথোপকথন। কিন্তু আমরা যদি বলে ফেলি যে তুমি তো ইরেসপন্সিবল, তোমাকে কোনো কাজ দিয়ে কাজ আমি আদায় করতে পারি না, তাহলে সেখানে কিন্তু ব্যক্তি কষ্ট পাবে। তাহলে এই ধরনের কথা থেকে আমরা কি করব? বিরত থাকবো। বিরত থেকে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে কথা বলবো যে তোমাকে কাজটা দিয়েছি এটা নিয়ে 4বার, তুমি 4বারই আমাকে দেরিতে এটা জমা দিয়েছো। এটা আমার বেশ অসুবিধা হয়েছে। ওকে। তাহলে আমরা এখানে একটু দেখি যে আহ, মূল্যায়ন সহ বক্তব্য, যেমন আমরা একটুখানি খুব ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করব, কারণ আমি পরে গ্রুপ ওয়ার্ক আছে, দয়া করে আমরা গ্রুপ ওয়ার্কে সবাই অংশগ্রহণ করব যেন সঠিকভাবে এই আজকের লেসনটা আমরা শিখতে পারি। 1 নাম্বার, মূল্যায়ন সহ বক্তব্য। তুই সব সময় দেরি করে আসিস। পর্যবেক্ষণ ভিত্তিক বক্তব্য, আজকে তুই ক্লাসে 20 মিনিট দেরি করে এসেছিস। তাহলে এখানে উল্লেখ করা হয়েছে 20 মিনিট, 20 মিনিট দেরি করেছিস। মূল্যায়ন সহ বক্তব্য, মা শুধু বকবক করে। পর্যবেক্ষণ ভিত্তিক বক্তব্য, আমরা আমাদের কাজগুলো সময় মতো করি না দেখে মা সকাল থেকে বকাবকি করছে। 3, মূল্যায়ন সহ বক্তব্য, তুমি খুব অমনোযোগী। আর পর্যবেক্ষণ ভিত্তিক বক্তব্য, তুমি পড়তে
বসে পড়া বাদ দিয়ে বারবার মোবাইল দেখো, এই কারণেই তোমার পড়া সময় মতো হচ্ছে না। মূল্যায়ন সহ বক্তব্য, ওর কোনো ম্যানার্স নেই। পর্যবেক্ষণ ভিত্তিক বক্তব্য, বড়দেরকে সে সালাম দেয় না, ঠিক মতো কথাও বলে না। মূল্যায়ন সহ বক্তব্য, ও সবসময় নিজেকে ঠিক মনে করে। পর্যবেক্ষণ ভিত্তিক বক্তব্য, যে কোনো আলোচনা চলাকালীন সে শুধু নিজেকে সঠিক দেখায় এবং অন্যের কথা শুনতে চায় না। তাহলে দেখেন যে যখনই মূল্যায়ন সহ বক্তব্য দেওয়া হয় তখনই একজন ব্যক্তির সাথে এটাকে একটা একটা হার্শ একটা কমিউনিকেশন করা হয়, ভায়োলেন্ট তৈরি হয়। তাহলে আমরা যেহেতু শিখছি নন ভায়োলেন্স, তাহলে আমাদের কি করতে হবে? পর্যবেক্ষণ ভিত্তিক আমাদেরকে বক্তব্য দিতে হবে। এখন এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেনটা জানতে চাই, কারণ পরে আমরা কি করব, গ্রুপ ওয়ার্কে যাব। গ্রুপ ওয়ার্কে যাওয়ার আগে আমরা কোশ্চেনটা নেই, এই যে আমার এক্সপ্লেনেশনের কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন করতে চান হাত তুলবেন, নিচে একটা সিম্বল আছে রেজ হ্যান্ডের, ওইটা করবেন, তারপর কথা বলবেন। রেমন্ড, ইয়েস। হ্যাঁ, কোশ্চেনটা কি? হ্যাঁ। থ্যাংক ইউ সিস্টার সুযোগ দেওয়ার জন্য। হুম হুম। অনেক সময় এই যে ক্লাসটা পাচ্ছি, এতে করে দেখা যাবে কি যে আমি কিভাবে কমিউনিকেশন করব, আমার কমিউনিকেশন লেভেলটা কিভাবে নন ভায়োলেন্স হবে, সেটা আমি শিখতে পারছি। ইয়েস। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে অন্যর দ্বারা আমরা আঘাত পাচ্ছি পর্যবেক্ষণ ছাড়া কমিউনিকেশনের ক্ষেত্রে। যদি সেটা আমার সিনিয়র লেভেল কেউ হয়, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে রিয়্যাক্ট করব, এবং কিভাবে, আমি তো আসলে উনি যেহেতু আমার সিনিয়র লেভেল, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে বিষয়টা ওনাকে এই তুলে ধরতে পারি বিষয়টা আর কি। ওকে, থ্যাংক ইউ। চমৎকার কোশ্চেন, সবাই বুঝতে পেরেছি কিনা, না বুঝলে আমি আবার ব্যাখ্যা করছি। ও ও, দাঁড়ান, কি যেন হয়ে গেছে। ওকে, সিনিয়র লেভেল থেকে যখন আমাদেরকে মূল্যায়ন করে কথা বলে আমরা অবশ্যই কষ্ট পাই। ওকে, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে যেহেতু আমরা যেটা দেখি আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি যে অন্যকে ধমক দিয়ে অপমান করে কথা না বলে কাজ আদায় করা যায় না। এটা কিন্তু আসলে অত্যন্ত নেগেটিভ একটা ধারণা। সেই জন্য সিনিয়রদের কাছ থেকে আমরা এরকম মূল্যায়নমূলক কথাবার্তা পেয়ে থাকি। আসলে এটা আমাদের জন্য কষ্টের। ঠিক আছে? তা সেক্ষেত্রে আপনি গ্রহণ করবেন কিভাবে? আমরা গ্রহণ করবো এইভাবে যে আসলে আমরা এখন যে ট্রেনিংটা পাচ্ছি, আমরা এখন জানছি কিভাবে আমরা একে অপরের সাথে নন ভায়োলেন্টলি কথা বলতে পারবো। সেক্ষেত্রে যদি আপনার সিনিয়র তিনি যদি ওপেন মাইন্ডেড হয়, তাহলে নন ভায়োলেন্ট কমিউনিকেশনে আমরা যেটা শিখেছি 4টা কম্পোনেন্ট ব্যবহার করে সেটা আপনি মনের ভাবটা বলতে পারেন। যেমন বলতে পারেন যে স্যার আপনি যে আমাকে বলেছেন যে আমি দায়িত্বজ্ঞানহীন, এই কথাটা শুনে আমি কষ্ট পেয়েছি। তাহলে আপনি যদি আমাকে বলে দেন যে কোন কাজগুলো আমি ঠিক মতো করিনি এবং আপনার প্রত্যাশা অনুযায়ী করিনি, আমাকে যদি ধরিয়ে দেন, তাহলে নেক্সট টাইমে আমি সেটা একটু খেয়াল রাখবো, একটু ভালো করে করবো। তাহলে আপনি আবার সে প্রথম চ্যাপ্টারে আমাদের প্রথম সেশনে চলে যাবেন, 4টা কম্পোনেন্ট ব্যবহার করবেন। আপনার অবজারভেশন কি, আপনার ফিলিংস কি, আপনার নিড, আপনার রিকোয়েস্ট, এভাবে বলে যাবেন। হুম, এভাবে করে যাবেন। কারণ অন্য ব্যক্তিকে আমরা পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, নিজেকে পরিবর্তন, নিজেকে শান্তি, নিজের শান্তির জন্য। আর যদি ওরকম পজিশনে থাকে তাহলে তাদেরকে আপনারা এই নন ভায়োলেন্ট কমিউনিকেশন যে বইটা আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে এটা আপনারা বলতে পারেন স্যার একটা খুব ভালো একটা আমাদের একটা বই আছে, যদি আপনি করতে চান, একটু পড়তে চান, দেখতে চান। আই ডোন্ট নো, আপনার মানে ওটা রিলেশনশিপ উপর নির্ভর করে। কোনো সিনিয়র যদি খুবই অ্যাগ্রেসিভ ব্যক্তি হয় তাহলে কিন্তু তার সাথে কমিউনিকেট করা অনেক টাফ। তার সাথে কথাই বলা যায় না, কারণ সে কথা শুনতে চায় না, সে ওপেন মাইন্ডেড না। এটা। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন? আমরা ডিলিংস এর কোশ্চেন গুলো নিব না, আমরা কোশ্চেন গুলো নিতে চাচ্ছি আমার টপিকের উপর, কারণ পরে তো আমরা গ্রুপ ওয়ার্ক করবো, সেই জন্য ওই কোশ্চেন
টপিকের কোনো কোশ্চেন আইনে। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রুপ ওয়ার্ক করব। আমি যে স্ক্রিনটা এখন শেয়ার করব, দয়া করে ওইটা আপনার স্ক্রিনশট নেবেন, কারণ গ্রুপে এটা নিয়ে আলোচনা করতে হবে। কাজটা কি গ্রুপের? এখানে দেখেন কয়েকটা স্টেটমেন্ট আছে, মোট 10টা। আপনাদের গ্রুপ ওয়ার্ক হবে এরকম 8 মিনিটস, যতগুলো পারেন। এখানে এই যে স্টেটমেন্টগুলা, কি ধরনের স্টেটমেন্ট? এটা কি মূল্যায়ন সহ নাকি পর্যবেক্ষণ? যদি মূল্যায়ন থাকে, এই স্টেটমেন্টগুলো কিভাবে পর্যবেক্ষণ করতে পারেন, পর্যবেক্ষণ সমন্বিত স্টেটমেন্ট দেবেন। তাহলে আমি যে এতক্ষণ যা বুঝিয়েছি বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে আপনারা আলোচনা করে এই স্টেটমেন্টগুলো কি করবেন, পর্যবেক্ষণ দিয়ে কথা বলবেন, কোনো মূল্যায়ন দিয়ে না। ওকে, তাহলে সবাই একটু স্ক্রিনশট নেন। নিয়েছেন স্ক্রিনশট? ছবি তোলেন বা স্ক্রিনশট নেন, এবং এখন আমি গ্রুপ ওয়ার্কে আপনাদেরকে প্রেরণ করছি। ওকে, আপনারা আছেন এখানে 33 জন। আমরা তাহলে পাঁচটা পাঁচটা গ্রুপ করি। সবাই গ্রুপে যাবেন, যেটা বলছি, কেউ সেশন শেষ করে বের হয়ে যাবেন না। এখানে আমরা সোশ্যাল স্কিল ডেভেলপ করব, কন্ট্রিবিউট করব একজন আরেকজনকে, এবং আমাদের নিজেদের যে কি বলবো, আহ, এটা নিজেদের জন্য ভালো। আমরা যারা জব সেক্টরে যেতে চাই, নিজেদের জন্য অনেক ভালো যে এই সোশ্যাল স্কিল ডেভেলপ করা। ওকে, তাহলে আমাদের গ্রুপ ওয়ার্ক হবে 8 মিনিটস। 8 মিনিটস পর আমি একটা মেসেজ ব্রডকাস্ট করব। ওটা করার 1 মিনিটের মধ্যে আমরা লার্জ গ্রুপে ফিরে আসব এবং আপনাদের সহভাগিতাগুলো নিব, যে কিভাবে আপনারা স্টেটমেন্টগুলো পরিবর্তন করেছেন। ওকে, হ্যালো। হ্যাঁ, আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ ভাইয়া। ওকে, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, রাগ করলে তুমি একদম অমানুষ হয়ে যাও, এটা হলো মূল্যায়ন দিয়ে কথা। তাহলে আমাদের এখানে পর্যবেক্ষণ দিয়ে কথা বলতে হবে। তাহলে সবাই যদি একটু ভেবে আমরা এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে সবাই একটু চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। আমরা বলতে পারি যে রাগ করলে তুমি যেমন ব্যবহার করো সেটাতে আমি কষ্ট পাই, বা সেটাতে সামনের মানুষটা হয়তো কষ্ট পায়। ওকে, সুন্দর করে বলছেন। আর কেউ যদি বলতে চান? আমি দেখতে পাচ্ছি তুমি রাগ করলে অনেক খারাপ ব্যবহার করো, যেটা আমাকে কষ্ট দেয়। তুমি যদি একটু ভালোভাবে ব্যবহার করতে। ওকে, সুন্দর। তাহলে আমরা এখান থেকে আমরা এটা সমঝোতায় আসি যে আমরা এটা এভাবেই বলবো, যে রাগ করলে তুমি যে ব্যবহারটা করো, এই ব্যবহারটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তো তুমি যদি আহ, আহ, একটু কি বলে এটাকে, সচেতন ভাবে ব্যবহারটা করো, তাহলে মনে হয় ভালো হয়, এরকম যদি বলা যায় তাহলে এটা পর্যবেক্ষণ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট আমরা একটু দেখি কি, তোর কথায় আর কাজে কোনো মিল না, মানে কথায় আর কাজে কোনো মিল নাই, এটা বলা যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে পর্যবেক্ষণে নিয়ে যেতে পারি? আমি দেখতে পাচ্ছি তুমি যে কথাটা দাও বা যে কথাটা বলো সেটার সাথে তোমার কাজটা, তুমি সেই কাজটি করো না সময় মতন। সুন্দর। আরেকজন কেউ? এটা হয়তো এভাবে হতে পারে যে আমি দেখতে পাচ্ছি তুমি আজকে যে কথাটা বলেছো সেটা তুমি পরিপূর্ণভাবে হচ্ছে আহ রাখতে পারোনি। ওকে, সুন্দর। তাহলে হ্যাঁ, আমরা এইভাবেই যদি আমরা এটাকে পর্যবেক্ষণ পর্যায়ে নিয়ে যাই, যে আহ, আমরা ওটা মূল্যায়ন না করে, যে আমরা সঠিকভাবে বলতে পারি যে আমি এটা দেখতে পাচ্ছি, কিংবা আমার কাছে মনে হচ্ছে যে তুমি যে কথাটা দিচ্ছ সেটা তুমি কাজে পরিণত করতে পারছো না। তো এটা কি কারণে যদি বলতে, এরকম কিছু যদি আমরা বলতে চাই, তাহলে এটা পর্যবেক্ষণ হয়ে যাবে। ধন্যবাদ। তাহলে আমরা তৃতীয় নাম্বারটাই দেখতে পারি, যে তুমি একটা ভীতু। তাহলে এটা যদি কিভাবে আমরা পর্যবেক্ষণ ট্রান্সফার করতে পারি?
যদি এটা এভাবে বলা যায় যে আমি দেখতে পাচ্ছি যে তুমি আহ, যে কোনো কাজে ভয় পাচ্ছ, তাহলে তোমার ভয়ের কারণটা কোথায় যদি তুমি একটু বলতে, এরকম যদি বলা যায়। আর কেউ যদি অ্যাড করতে চান। হ্যাঁ, এটা বলতে পারি যে আহ, আমি দেখতে পাচ্ছি যে তুমি আহ, কিছু কাজে বেশ ভয় পাও। তো কি করলে সেটা হয়তো মানে ভয়টা। হাইপার হবে না। ওকে, তাহলে পর্যবেক্ষণমূলক ভাষাটা আমাদের কেমন হবে এক্ষেত্রে? এখানে পর্যবেক্ষণ ভাষাটা হবে যে হলো সে উত্তেজিত হয়ে যাচ্ছে, প্লাস হলো আহ খারাপ ভাষা ইউজ করতেছে বা খারাপ ওয়ার্ড ইউজ করতেছে, খারাপটাও তো শব্দ ইউজ করছে। মূল্যায়নমূলক শব্দ। মূল্যায়ন কিন্তু ইউজ করতেছে, এটা আমার পর্যবেক্ষণের মধ্যেই পড়ে। কারণ হলো আচ্ছা, খারাপ শব্দটা ইউজ। খারাপটা হচ্ছে মূল্যায়নমূলক শব্দ, ঠিক আছে? মূল্যায়ন বলতেই মানে বিচার বিশ্লেষণ হয়ে যাচ্ছে। আমরা এমন ভাবে বলতে পারি যে সে রাগের সময় তার চোখের তারা বড় হয়ে যাচ্ছে, সে আহ, উচ্চ স্বরে কথা বলতেছে, হুম, যেগুলোকে কষ্ট দিচ্ছে সেগুলোকে অমানসিক ভাবে ইয়ে করতেছে। কিন্তু অমানুষটাকে হ্যাঁ, না বলে এটাও আমরা বলা যায়। রাগের সময় বলতে পারি। ওকে, আচ্ছা, পরের অর্থটা কি আছে? উম, পরেরটা আছে তোর কথা ও কাজে কোনো মিল নেই। কথা ও কাজে মিল নেই। এটা কি আমাদের আহ মূল্যায়নমূলক শব্দ নাকি পর্যবেক্ষণমূলক? এটাও মূল্যায়নমূলক, কারণ এখানে তো হচ্ছে কথা কাজ কোন বিষয়ে বলছে, কি জন্য বলছে সেটা কোনোভাবে উল্লেখ করে নাই। এখন এক্স্যাক্টলি। কি কারণে তাকে এই তকমাটা দেওয়া হচ্ছে যে সে মিল পাচ্ছে না, সেটার জন্য বিশ্লেষণমূলক কথা বলতে পারে যে আহ, এই কারণে এই জিনিসটার জন্য আমি তোমাকে তোমার কাছে যেটা আশা করেছিলাম বা যেটা আহ, হুম, কথা ছিল সেটা তুমি রাখতে পারো নাই, তোমার কাজের সাথে তোমার কথার মিল পাচ্ছি না। এক্স্যাক্টলি, বিষয়টা এমন হতে পারে। তাহলে এটা যদি মূল্যায়নমূলক হয় তাহলে পর্যবেক্ষণমূলক ভাষা এমন হতে পারে যে তুমি 2বার আমাকে একটা কথা দিয়েছো কিন্তু তুমি কথা রাখোনি, তাই না? বা তুমি 3বার সংখ্যাটা উল্লেখ করে দিয়ে আমাদের পর্যবেক্ষণমূলক কথাটা বলে দাও যে তুমি তুমি আমার পরপর 3বার একটা কথা দিয়েছো অমুক জায়গায় আসবে বলে, কিন্তু তুমি আসোনি। হুম, জি ভাইয়া। ওকে, তাহলে পরেরটা কি কি আছে আমাদের? পরেরটা আছে তুই একটা ভীতু। তুই একটা ভীতু, এটা আমাদের কি পর্যবেক্ষণমূলক নাকি মূল্যায়নমূলক? এটাও মূল্যায়নমূলক, কারণ তাকে আচ্ছা, আর ভীতু কেউ বলে পার্টিসিপেন্ট বোঝাতে করতেছেন হবে। না কেন? আপনারা আপনারা আমরা সবাই একসঙ্গে পার্টিসিপেন্ট করি, আমরা সবাই তো একত্রে আছি, তাই না? নাজমুল ভাইয়া, আলোচনা সুমায়া। আলোচনা আলোচনা তো গঠনমূলক হচ্ছে এবং টু দ্য পয়েন্টে যাচ্ছে, যে কারণে চুপ থাকতে হবে, একদম লিমিটেড টাইম, 8 মিনিট সময় না। এই যে আর আর সমস্যা, কয়েক সেকেন্ড পরে কিন্তু এই গ্রুপ থেকে আমরা আবার মেন গ্রুপে ফিরে যাবো। তো চুপ থাকাই ভালো। সমস্যা নেই, আমরা আমরা সবাই আলোচনা করব, সবাই পার্টিসিপেন্ট হব, হ্যাঁ? আমারটা এমন তো ভুল হতে পারে, বাপুরটাও ভুল হতে পারে, আপনারটাও মাথার ভিতরে নতুন কিছু আসতে পারে, একই একই ভুল শব্দ। করলে সাথে ঠিক সাথে আছে, আমাদের ওকে, মধ্যে কেউ না কেউ ধরে দিব তো। হ্যাঁ এটাই। আচ্ছা, তাহলে পরেরটা কি আছে? তুমি তুমি একটা ভীতু, এটাকে, এটা কি আছে, পর্যবেক্ষণমূলক নাকি মূল্যায়নমূলক? এটা তো অবশ্যই ভীতু কথাটা তাকে ইন্ডিকেট করা হচ্ছে, এটা মূল্যায়ন করেই তো বলা হচ্ছে। হ্যালো। হ্যাঁ, আমরা কি বের হয়ে গেছিলাম? আমরা হ্যাঁ 5 নাম্বারে ছিলাম। আমরা ফুল ইসে চলে আসছি, লাস্ট গ্রুপে চলে আসছি। ও আচ্ছা। আপনাদের ডিসকাশন শুনছিলাম, খুবই সুন্দর হচ্ছিল। আর এখন আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে করতে চাই। গ্রুপ 1 থেকে মোহাম্মদ মাহবুব, আব্দুর রাজ্জাক, ইমন হোসেন, রেমন্ড, আপনাদের গ্রুপ থেকে যদি একজন বলে প্রথমটা, প্রথম স্টেটমেন্টে কি হওয়া দরকার, প্রথম স্টেটমেন্ট। 1 নাম্বার গ্রুপ থেকে আব্দুর রাজ্জাক, মোহাম্মদ
হ্যাঁ ইমন হোসেন ম্যাডাম, রেহান, সাবিনা ইসলাম, সুমাইয়া নাজনীন, আপনাদের গ্রুপ থেকে একজন। ইয়েস ইমন। হ্যাঁ, প্রথম স্টেটমেন্টটা কি হওয়া উচিত? আসসালামু আলাইকুম সিস্টার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথাটা ছিল রাগ। রাগ করলে তুমি একদম অমানুষ হয়ে যাও। তো আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে যদি আমি পর্যবেক্ষণ করি যে সে রাগ করার পর সে কি বিহেভটা করতেছে, হতে পারে সে রাগ করে খুব জোরে চিল্লাচ্ছে, কিছু ভাঙচুর করে ফেললো অথবা কোনো বাচ্চাকে আঘাত করলো। তখন আমি তাকে বলতে পারি যে এই যে তুমি রাগের মাথায় একজন বাচ্চাকে এত জোরে আঘাত করলে, এই আচরণটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর, বা এটা আমরা আসলে মেনে নিতে এভাবে পারছি না। বাচ্চার মনে খুব কষ্ট হচ্ছে, এই ব্যবহারটা কিন্তু খুবই কষ্ট, এবং আমাদের মনে হয় মধ্যকার সম্পর্কটাও এতে আসলে খুব প্রভাবিত হচ্ছে। তো হুম। এটা না করে মনে হয় রাগটাকে একটু তুমি ওইভাবে কন্ট্রোল করার চেষ্টা করতে পারো। তাহলে এভাবে মনে হয় তাকে বলা যেতে পারে। তাহলে অমানুষ শব্দটা আমরা কিভাবে করব, রিপ্লেস করব এই শব্দটা? পর্যবেক্ষণ করে যে ঠিক রাগ মুহূর্তে সে কি করছে, চিল্লাচিল্লি করছে, ভাঙচুর করছে, কাউকে মারধর করছে, এটা তাকে বলে যে এইটা তুমি বলা, এটা করছো। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, তাহলে তুমি এটা যে যে তুমি রাগ করলে এই চিল্লাচিল্লি করো, চেঁচামেচি করো, এইভাবে ভাঙচুর করো, হ্যাঁ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ। গ্রুপ 4 থেকে এখানে আছে, গ্রুপ 4-এ আছেন টুম্পা, সুমাইয়া, জাফরি, নিগার, সুলতানা, নাজমুল হোসাইন, আনিসুর রহমান। আপনাদের গ্রুপ থেকে নাম্বার 2। আচ্ছা জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম সালাম। হ্যাঁ। যদি যদি রাগের ক্ষেত্রে বলা যায়, আমরা তাকে বলতে পারি যে রাগ রাগ তো আবেগের বহিঃপ্রকাশ। আর যখন রেগে যায় আমাদের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়, আমরা মেজাজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। আহ, দুই এটা নাম্বার তাকে না, আমরা 2 নাম্বার স্টেটমেন্ট বলছি, 2 নাম্বার। হ্যাঁ, তোর কথায় আর কাজে কোনো মিল নেই, এই স্টেটমেন্টটা কি কি হবে, এখন কি বলবো? আমরা এইভাবে বলতে পারি যে কথার সাথে কাজের মিল না থাকা মানে সে একটা কাজ করছে না, বা করতে চাচ্ছে কিন্তু পরে আবার সেই কাজটা ডিনাই করছে। এইটা তাকে আমরা বুঝিয়ে বলতে পারি যে রুটিন মাফিক কাজ করতে বলতে পারি, অথবা দৃষ্টিকটু না হয় এমন কাজ তাকে করতে বলতে পারি। হুম। আরেকটু ক্লিয়ার চাচ্ছিলাম, হ্যাঁ আনিসুর, হ্যাঁ আরেকটু সিস্টার, ক্লিয়ার। আমরা আমরা হ্যাঁ। এমন ভাবে বলতে পারি, কথাও কাজে মিল পাচ্ছে না, যে তুমি স্পেসিফিক 2 বার বা 3 বার আমাকে কথা দিয়েছো এই কাজটা করবা বলে, কিন্তু তুমি এই কাজটা করো নাই। সুতরাং আমি তোমার জন্য কথা কাজে মিল পাই না, আমি কষ্ট পেয়েছি। এইভাবে কথা কাজে মিল পাই না ওইটা না বলে, যে নির্দিষ্ট সংখ্যাটা উল্লেখ করে দেওয়া যে 3 বার এই কথাটা বলেছো, তার জন্য আমি, তুমি এটা রাখো নাই। জি স্যার। হ্যাঁ, এমন কোন হতে পারে যেটা যে যে আপনি বলেছেন যে মিটিং শুরু করবেন 9টায়, কিন্তু আজ দেখলাম যে লাস্ট 3টা সেশনে আপনি 9টা 15-তে শুরু করেছেন, তাই না? জি সিস্টার। এক্স্যাক্টলি, তা আমরা ফ্যাক্ট দিব, পর্যবেক্ষণ করব। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ, ইয়েস। দুজনকে থ্যাংক ইউ। গ্রুপ থেকে 3 নাম্বার স্টেটমেন্ট, তুই একটা ভীতু, এটা হচ্ছে করবে হচ্ছে গ্রুপ 2 থেকে। গ্রুপ 2-তে আছে ফাহমিদা হোসেন, নার্গিস আক্তার, প্রজ্ঞা এলিজা রয়, সাইমা, শামসুল হক, সুরাইয়া, আর একজন স্যামসাং এর নামটা কি জানি না। হ্যাঁ, আপনাদের গ্রুপ 2 থেকে তুই একটা ভীতু, এটা কি বলতে পারি? ভীতু শব্দটা আমরা কিভাবে রিপ্লেস করতে পারি পর্যবেক্ষণের শব্দ দিয়ে? আমরা বলতে পারি যে তুমি হয়তো এই কাজটা করতে চাচ্ছ তবে পারছো না, বা তুমি হয়তো কোনো কারণে ভয় পাচ্ছো, তো আমার সাথে শেয়ার করতে পারো যে আসলে আহ, কোন জায়গাগুলো তোমাকে ব্লক করছে বা কোথায় তোমার অসুবিধা হচ্ছে। এক্স্যাক্টলি, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। হ্যাঁ, হ্যাঁ। 4 নাম্বার, ভালো মতো খাওয়া দাওয়া করোনা করোনা দেখে তুমি এখন তুমি এমন রোগা। গ্রুপ 3 থেকে, গ্রুপ 3-তে আছে আজিজা, পারজানা, জবান্নি। হ্যাঁ, আপনার, ইয়েস, পারজানা। সিস্টার, এটা এভাবে বলা যেতে পারে যে ইদানিং দেখছি তুমি আহ, তোমার শরীরটা একটু দুর্বল লাগছে, বা খাওয়া দাওয়া ঠিক মতো করছো না। তুমি যদি আরো বেশি খাওয়া দাওয়া করো তাহলে আরো বেশি সুস্থ স্বাভাবিক ভাবে তুমি থাকতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড, থ্যাংক ইউ। আর রেস্ট কোন গ্রুপ রয়ে গেছে? গ্রুপ 2, তাই না? ছবি
কোথায় আসছে? গ্রুপ 2 থেকে, না গ্রুপ 2 না 5 থেকে, গ্রুপ 5 থেকে যদি বলেন 5 নাম্বার, ও সব সময় নিজেকে ঠিক মনে করে। গ্রুপ 5 থেকে, রুম 5 থেকে, রুম 5-এ আছে দীপ্তিমণি, মাহিনুল হুদা, এটা কি, সেজুতি, সাইমন, সাইদা, সাইদা, সারা, নাসির, ওই গ্রুপ থেকে নেই। আচ্ছা, একটু আমি আমি বলতে পারি সিস্টার। ইয়েস প্লিজ। আমি এভাবে বলতে পারি আমার কোনো ফ্রেন্ডকে যে লাস্ট 1 ঘন্টা ধরে আমি তোমার সাথে নন ভায়োলেন্ট নিয়ে এটা নিয়ে আলোচনা করছি, তবে আমি দেখলাম যে তুমি সব সময় নিজেকে সঠিক বলে মনে করো এবং তোমার যে মতামত সেটাই সঠিক, এই কথাটা তুমি 3বার বলেছো। এতে আমি হার্ড হয়েছি। ওকে গুড, হ্যাঁ, তাহলে তুমি সব সময় এই কথাটা 3বার বলেছো, হ্যাঁ, তাহলে আমরা ফ্যাক্ট দিয়েছি, অবজারভেশন, পারফেক্ট। তাহলে এই ছিল আমাদের এক্সারসাইজ। তাহলে আমরা এক্সারসাইজ গ্রুপে অংশগ্রহণ করেছি, ছোট গ্রুপ ছিলাম 34 জন, সবাই আমাকে সহ 34 জন আমরা সবাই ছিলাম, সেই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই যে সবাই গ্রুপ ওয়ার্কে অংশগ্রহণ করেছি। তাহলে কি আমাদের আজকের যে কনসেপ্ট, এটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য? যদি ক্লিয়ার না হয় থাকে, এখন আমরা কোশ্চেন করতে পারি এই কনসেপ্টের উপর, কনসেপ্ট যে এইভাবে, এই কনসেপ্টের ক্লিয়ার কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা। নেই, তাহলে সবাই ক্লিয়ার। তো আমি রিয়েলি হ্যাপি যে সবাই, সবার ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা। এখন আমি দুটা ফিডব্যাক চাই, যারা দিতে চান। আমি বলবো যে স্বতঃস্ফূর্তভাবে দেবেন অংশগ্রহণকারীদের মধ্যে। মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের সম্পর্কটা কেমন হতে পারে, কি হবে? এটা পারিবারিক সম্পর্ক হোক, হোক আমাদের কলিগদের সাথে অফিসিয়াল সম্পর্ক, হোক অন্যদের সম্পর্ক, কি মনে হয় আপনার দুইজন যদি একটুখানি স্বতঃস্ফূর্তভাবে ফিডব্যাক দেন, এই কনসেপ্ট আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ওকে, মায়েশা, মালিহা, ইয়েস, একটু। হ্যাঁ, জি ম্যাম, আপনার কোয়েশ্চেন ছিল যে আসলে আমরা যখন পর্যবেক্ষণ ছাড়া কথা বলি আমাদের সম্পর্কগুলো কি না, হয়। কথা একটু ক্লিয়ার হচ্ছে না আমার জন্য, আরেকটু আহ, মাইক্রোফোনটা কাছে নিয়ে বলবেন। হ্যাঁ, জি এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি, আপনার কোয়েশ্চেন ছিল যে আমরা যদি পর্যবেক্ষণ ছাড়া কথা বলি আমাদের সম্পর্কগুলো কি হয়, মূল্যায়ন কিভাবে। ছাড়া, মূল্যায়ন ছাড়া মূল্যায়ন ছাড়া, পর্যবেক্ষণ সরি, মাধ্যমে, মূল্যায়ন ছাড়া, হ্যাঁ হ্যাঁ। মূল্যায়ন ছাড়া কথা বলে আমাদের সম্পর্কগুলো ডেফিনেটলি অনেক সুন্দর হবে এবং কনফ্লিক্ট অনেক কমে আসবে। আহ সম্পর্কের মধ্যে যে গ্যাপ থাকে, আপনি হাজবেন্ড ওয়াইফ বলেন বা বাবা মার সাথে আমাদের সবারই গ্যাপটা কমে আসবে। আমার মনে হয় খুবই ভালো সুসম্পর্ক হবে সবার সাথে। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকজন হাত তুলেছেন, আনিসুর রহমান, হ্যাঁ। জি সিস্টার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে দেখা যায় মূল্যায়নমূলক কথা বলে থাকি বা শুনে থাকি। তো যদি পর্যবেক্ষণমূলক কথা প্রচলন করতে পারি বা এই ট্রেনিং এর মাধ্যমে যদি আজকে থেকে প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের সকল ক্ষেত্রে সম্পর্কগুলো আরো উন্নয়ন হবে, সুসম্পর্ক তৈরি হবে। হুম হুম হুম, থ্যাংক জি ইউ। সিস্টার। তাহলে আমরা কি করব, এখন থেকে প্রতিদিনকার জীবনে প্রত্যেকেই মূল্যায়ন ছাড়া একদম এক্সাক্ট ফ্যাক্ট পর্যবেক্ষণের মাধ্যমে আমরা কথা বলবো। কারণ মনে রাখবো কৃষ্ণমূর্তির সে কথা, যে, আবার আপনাদের কোটেশনটা আমি আবার দেখাতে চাই কারণ অনেক ইম্পর্টেন্ট, উই ওয়ান্ট টু বি রিয়েলি ইন্টেলিজেন্ট। সেই জন্য আমরা যদি প্রত্যেকে একবার জোরে, যার যার জায়গা থেকে, আমরা স্ক্রিনে এটা দেখে একবার পড়ি। সরি, হ্যাঁ, ইংলিশটা পড়ি প্রথমে সবাই।
জোরে মাইক্রোফোন অন করে আমরা পড়ি, দ্য এবিলিটি The ability to To observe without Observe with observe evolution without is the the highest form of highest intelligence. form of intelligence. ইন্টেলিজেন্স। ভেরি গুড, the থ্যাংক ইউ। ability to observe বাংলাটা without পড়ি, বাংলাটা একসাথে পড়ি। ছাড়া পর্যবেক্ষণের মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণের পর্যবেক্ষণ ক্ষমতা তার বুদ্ধিমত্তার বুদ্ধিমত্তার সর্বোচ্চ রূপ। মূল্যায়ন ছাড়া পর্যবেক্ষণের ক্ষমতা সর্বোচ্চ বুদ্ধিমত্তার রূপ। সর্বোচ্চ রূপ। ওকে, পর্যবেক্ষণের ক্ষমতা বুদ্ধিমত্তার সর্বোচ্চ রূপ। পারফেক্ট। তাহলে আমরা প্রত্যেকেই সর্বোচ্চ বুদ্ধিমত্তার অধিকারী হতে চাই। এই মেসেজ দিয়ে আমি আজকের এই ট্রেনিং সেশন শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের জীবনটা সুন্দর হোক। আর সে সাথে আপনাদেরকে আহ্বান করছি, থার্সডে নাইট মানে ডে আফটার টুমরো, কালকের পর দিন রাতে 9টায় একটা লাইভ করব। সেটা হচ্ছে ইসের উপর, মাইলস্টোন ট্র্যাজেডি গ্রিপ কাউন্সিলিং এর কিছু গাইডলাইন। কারণ আমাদের যারা সন্তানরা মারা গেছে বা টিচাররা স্টাফরা মারা গেছে, তাদের আত্মীয় স্বজন একটা শোকের মধ্য দিয়ে যাচ্ছে, তাই শোক কিভাবে প্রক্রিয়াজাত করা যায় সেটা নিয়ে একটি লাইভ করা হবে। আপনারা অংশগ্রহণ করবেন, লাইভে থাকবেন 9টার সময়। সেখানে আপনাদের কোশ্চেনটা আপনারা টেক্সট মানে কমেন্ট বক্সে লিখতে পারেন, যেগুলো দিতে পারবো সেগুলো তো দিব, নতুবা পরে সেগুলো নিয়ে ডিল করব। আর যেন আমরা একে আরেকজনকে সাহায্য করতে পারি। এবং নেক্সট টিউসডেতে দয়া করে আরো অনেককে ইনভাইট করুন, পরিবার। ম্যাম লাইভটা ম্যাম কবে হবে আমি বুঝতে পারিনি, আরেকবার প্লিজ। সরি ম্যাম লাইভ ক্লাসটা কবে নেবেন আবার বললেন, আমি বুঝতে পারিনি। থার্সডে নাইট, ডে আফটার টুমরো, 31 তারিখ রাত 9টায়। 31 তারিখ রাত 9টায় লাইভে যাব আমি, গ্রিপ কাউন্সিলিং এর গাইডলাইন দিয়ে। ইয়েস, থার্সডে নাইট গ্রিপ কাউন্সিলিং এর গাইডলাইন, যেন যে কোনো আপৎকালীন সময়ে আমরা যারা স্বজন হারায়, পরিবারের সদস্য, তাদেরকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে সাহায্য করতে পারি। সেটার কিছু গাইডলাইন, কিভাবে করলে আমরা কাজটা ভালোভাবে করতে পারি, সেটা আমরা সেই গাইডলাইনগুলো থার্সডে নাইট অ্যাট 9 PM লাইভে দয়া করে আপনারা উপস্থিত থাকবেন এবং অন্যদেরকেও আপনারা কি করেন আহ্বান করবেন। আমাদের ফেসবুক পেজে এই অ্যাডটা দেওয়া আছে, অন্যদেরকে আপনারা শেয়ার করে দেন যেন সবাই থাকতে পারে, বেশি বেশি মানুষ থাকতে পারে। এবং এই নন ভায়োলেন্ট কমিউনিকেশনের জন্য আমি আজ আসলে আমার একটু মন খারাপ হয়েছে, কারণ লোকজন খুবই কম, এক একজন এক একটা কমিটমেন্ট থাকতে পারে, কিন্তু আমাদের নন ভায়োলেন্ট কমিউনিকেশন উপর কাজ করা প্রয়োজন। তাই আপনারা অন্যদেরকেও আহ্বান করেন তারা এই ট্রেনিংটা অংশগ্রহণ ম্যাম করেন। আর যারা মিস করেছে তারা যেন ভিডিও দেখে মেকআপ করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক শুভরাত্রি। থ্যাংক ইউ।